নিজেরাও সেই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ নির্যাতন, সেই নির্যাতনের শিকার হয়েছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। আশা করি সবাই আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা সবাই উপভোগ করছেন। তো আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ এবং জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি, এবং এই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ বর্ণনা, এর অনেক কিছুই আপনারা জানেন, আবার অনেক কিছু সম্বন্ধেই আপনারা অবগত নন। তো আমরা নিজেরাও সেই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ নির্যাতন, সেই নির্যাতনের শিকার হয়েছি। তো আমি এখন আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, ফ্যাসিবাদের যে আমি ব্যক্তিগতভাবে যে গুম হয়েছিলাম, সেটি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করব ইনশাল্লাহ। তো আমি সংক্ষেপে প্রথমে আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর এনামুল হক মনি। আমি এখন আছি দক্ষিণ কোরিয়াতে। আমি এখানে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে আছি। আমি কোরিয়াতে এসেছি 2013 সালে। আমি 2013 সালে এসে কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করেছি। তো সেখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। তো আমার সবসময় স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে আমি দেশে ফিরব, দেশের জন্য কাজ করব। তো সেই স্বপ্ন নিয়েই আমার যখন পিএইচডির থিসিসের শেষ পর্যায়ে 2018 সালে, তখন আমি চেষ্টা করতেছিলাম যে দেশে ফেরার বা দেশে কোনো পজিশনের জন্য, বিশেষ করে ইউনিভার্সিটিতে আমার সবসময় ইচ্ছে ছিল। তো তখন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করা শুরু করি, এবং তখন আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারভিউর ডাক আসে। তখন আমি আমার পরিবারের সাথে কথা বলে আমি দেশে যাই আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইন্টারভিউর ব্যাপারটা সংক্ষেপে বলে নিই যে ইন্টারভিউ যখন আমি যাই, তো সেখানে যতগুলো ক্যান্ডিডেট ছিল, আমি একমাত্র ছিলাম যার পিএইচডি করা, বাকি কারোরই পিএইচডি করা। আপনারা জানেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগের অবস্থা, আন্ডার গ্র্যাজুয়েট শেষ করেই বা মাস্টার শেষ করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করে। মেধার মূল্যায়ন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হয় না। তো আমি যখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিলাম, ভাইবার পরে ভিসি স্যার আমাকে সরাসরি বলতেছে যে এনামুল, আসলে তোমার পিএইচডি আছে, আমরা বুঝতে পারতেছি তুমি কোয়ালিফাইড, কিন্তু আসলে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের কিছু সমস্যা আছে। তো ঠিক আছে, তুমি আরও চেষ্টা করো, ধন্যবাদ। মানে আমাকে পাশ কাটাই দিল এবং তাদের অপারগতা প্রকাশ করলো। বুঝতেছি তাদের আগে থেকে ক্যান্ডিডেট সিলেক্ট করা, আমি একমাত্র পিএইচডি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমাকে নিয়োগ দেওয়া হয় না। তো ভাইবা শেষ করে আমি মোটামুটি 1 মাসের ছুটি নিয়ে গিয়েছিলাম এখান থেকে, কোরিয়া থেকে। তো 1 মাস পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাইছি। আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ছেলে তখন 2.5 বছর বয়স, সাফওয়ান, আমার বাবা মার সাথে পুরা 1 মাস সবার সাথে খুব সুন্দর সময় কাটায়। তারপরে যখন আমি ফেরার সময় হলো 1 মাস ছুটি শেষে, তো আপনারা জানেন যে 2018 সালের ডিসেম্বরে আমরা যে মিডনাইট ইলেকশন বলি, সেই মিডনাইট ইলেকশন হয়, এবং আমি যাই হলো 2018 অক্টোবরে। তো স্বাভাবিকভাবেই সেই সময় দেশে মানে ফ্যাসিবাদী সরকার চরম ধরপাকড় করতেছে, মিছিল মিটিং থেকে গ্রেপ্তার করতেছে, মানুষকে গুম করতেছে। এবং আমরা সবসময়ই ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে অনেক লেখালেখি করেছি। আমরা সবসময়ই হাসিনার এই জুলুম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় লেখালেখি করেছি, আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি। তো এই কারণে হয়তো অনেকেরই আমি চক্ষুশূল ছিলাম, এবং হাসিনার যে গুম বাহিনী তাদের নজরে ছিলাম, সেটা তো আমি অবশ্য বুঝতে পারি নাই। তো ভাইবা শেষ করে আমি যখন কোরিয়ায় ফেরার জন্য ব্যাক করি, সেটা ছিল 21 অক্টোবর 2018 সালে। আমি আমার শ্বশুরবাড়ি জামালপুরের ইসলামপুর,
সেখান থেকে ট্রেনে করে ঢাকায় আসি। আমার ফ্লাইট ছিল রাত 1টায়। তো আমি ঢাকায় রাত 8টায় পৌঁছাই যাই। তা আমার সাথে যেহেতু শর্ট ট্যুরে গেছি দেশে, আমার সাথে লাগেজ তেমন বেশি ছিল না, খুব ছোট লাগেজ। তো ভাবলাম যে রাত 8টায় পৌঁছাই গেছি, আমি একটু বিশ্রাম নিয়ে রাত 10টা-11টার দিকে এয়ারপোর্টে গেলেই হবে। তো এয়ারপোর্টের পাশেই আমার একটা ছোট ভাইয়ের বাসা। তো তার ওখানে যাই, তার ওখানে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তারপরে যখন 10টা 10:30 বাজে তখন আমি সেখান থেকে রওনা দিই। তার বাসাটা একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। তো মাত্র 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব। তো আমি একা একাই গেছি, বাড়ি থেকেও ফ্যামিলির কাউকে নিয়ে যাইনি, যে একা একা তাদেরকে আবার ফেরত আসতে হবে। তো আমার সেই ছোটো ভাই বললো যে ভাই আমি আগাই দিয়ে আসবো নাকি আপনাকে। তাই বললাম থাক, এত রাতে দরকার নাই, তুমি থাকো, আমি একাই যেতে পারবো, কাছে তো আর ভারী লাগেজ টাগেজ নেই। তো আমি লাগেজ নিয়ে, যেহেতু একদম এয়ারপোর্ট সংলগ্ন, আমি রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিক যাই। তো আপনারা জানেন যে যারা বিদেশে থাকে, যখন দেশে যাতায়াত করে অনেকেই অনেক কিছু দেয়, প্রয়োজনীয় ডকুমেন্ট, অনেক সময় জরুরি মেডিসিন, অনেকের অনেক কিছু দিতে হয়। তো আমাকেও স্বাভাবিকভাবে 2-1 জন বলছে যে ভাই যাওয়ার সময় আমার এরকম একজন একটা ডকুমেন্ট দিবে, একজন বই দিবে, কিছু ওষুধ নিয়ে আসতে বলছে। তো তারা এয়ারপোর্টে ওয়েট করতেছে আমার জন্য, যে আমি গেলে ওখান থেকে দিয়ে দিবে। তো আমি সেই ছোটো ভাইয়ের বাসার থেকে বের হয়ে শুধু আমার ওয়াইফকে ফোন দিছি যে আমি খাওয়া দাওয়া করছি, তো রাত অনেক হয়ে গেছে, সে গ্রামে থাকে ইসলামপুরে, তো তোমরা আর রাত জাগো না, তোমরা ঘুমাই পড়ো, আমি পৌঁছাই তোমাকে ফোন দিব ইনশাল্লাহ। এ বলে আমি আমার বন্ধুর বাসা থেকে রিক্সা নিয়ে আসছি, যেহেতু বললাম যে আমার ছোট লাগেজ, বন্ধু আসতে চাইছে, ছোট ভাই বন্ধু। আমি তাকে বলছি যে এত রাতে আসার দরকার নেই, তোমার আবার কষ্ট করে ব্যাক আসতে হবে, আমি একা একাই আসছি। তা আসার পরে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তা, রিক্সা যেহেতু আসছি, রিক্সা তো আর ভিতরে ঢুকবে না, এয়ারপোর্টের ভিতরে ঢুকবে না, বিমানবন্দরের সামনের যে রাস্তা, ওখানে আমি রিক্সা আমাকে থামাই দিছে। তো আমি রিক্সাটাকে ভাড়া দিছি, ভাড়া দিয়ে রাস্তার এই পাশে নামাই দিছে। আমি এখন রাস্তা ক্রস করে লাগেজ নিয়ে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। তো যখন জাস্ট ঢুকবো, রিক্সাটা থামায় ভাড়া দিয়ে আমি রাস্তা ক্রস করতে লাগছি। তো ওরা আগে থেকেই আমাকে মানে টার্গেট করেছিল, আগে থেকেই ওখানে এসে সবাই রেডি হয়েছিল। তো পরে আমি যখন পার হতে লাগছি, আমাকে এরকম করে হাত ধরছে একজন, হাত ধরে বলছে এনামুল হক মনি, আপনার রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? তো আমি তো স্বাভাবিকভাবে চিনতে পারিনি, আমি ভাবছি যে আমাকে যারা ডকুমেন্ট দিবে তাদের মনে হয় কেউ, তারা ওয়েট করতেছে আমার জন্যে। তাই বলছি জি, আমি এনামুল হক মনি। তো জি বলার সাথে সাথেই একদম রাস্তার ওখানেই ওদের মাইক্রো সেট করা ছিল, মাইক্রোর একটা দরজা খোলা কার। তো কারের দরজা খোলা, আমাকে এরকম হাত ধরাই আছে, এনামুল হক মনি জিজ্ঞেস করছে, আমি যখন স্বীকার করছি, এরকম ধাক্কা দিয়ে আমাকে গাড়ির মধ্যে ফেলে দিছে। আর ভেতরে 2-3 জন ছিল, ভেতরে 2-3 জন আমাকে এরকম করে ধরে ভিতরে টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি চিল্লাচ্ছি, আপনারা কারা আমাকে নিয়ে যাচ্ছে, মানে আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে এরকম আমাকে ধরে ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আর ভিতর থেকে কয়েকজন টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি কথা বলারও খুব বেশি সময় পাইনি, মানে ওখানকার মানুষজন একটু বুঝতেছে। তারপরে সাথে সাথে দরজাটা লাগাই দিল, কারের দরজা লাগাই দিয়ে 1 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে ফেললো, তারপরে পিছনে হাত বেঁধে ফেললো, আর আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, আমার লাগেজ যা যা ছিল, মোবাইল মানি ব্যাগ পকেট থেকে নিয়ে নিল। যেহেতু আমি ফ্লাই করার জন্য যাচ্ছি, আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, লাগেজ যা যা ছিল সব কিছু নিয়ে নিল। জাস্ট চোখ বেঁধে ফেললো, পিছনে হাত বেঁধে ফেললো, মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ নিয়ে নিল, দরজাটা লাগাই দিয়ে গাড়ি টান। তো স্বাভাবিকভাবেই তো আমি আতঙ্কিত, যে কেউ আতঙ্কিত হবে সেই মুহূর্তে। তো আমি মানে কি হয়েছে, মানে তখন আমি বুঝে উঠতেই সময় লাগতেছে যে কি হচ্ছে। পরে 4-5 মিনিট একটু ওরা নীরব, আমাকে একটু হওয়ার সুযোগ দিচ্ছে। আমি তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছি, মানে বুঝতেছি যে কি হলো, কিন্তু অনুমান করতে পারতেছি না। হঠাৎ করে তো কিছুক্ষণ পরে, এনামুল সাহেব কি ভয় লাগছে, একজন জিজ্ঞেস করতেছে। তা বললাম যে হ্যাঁ, আপনারা কারা, আপনারা আমাকে কি নিয়ে যাচ্ছেন? না, ভয় নাই, আমরা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, তুমি তো হয়তো বুঝতে পারছো যে আমরা কারা, তো তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব, তোমার তো আবার রাতে ফ্লাইট আছে, তোমাকে আমরা এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো আমরা কিছু কথা জিজ্ঞেস করব, তুমি দ্রুত উত্তর দাও, তাহলে আমরা তোমাকে
দ্রুত এয়ারপোর্টে দিয়ে আসতে পারবো, মানে আমাকে পুশ করতেছে যাতে আমি দ্রুত বলি, তারা আমাকে প্রলোভন দেখাচ্ছে। তো বলো, তুমি কোরিয়াতে কি করো, সরকার বিরোধী লেখালেখি করো, দেশে কোথায় পড়াশোনা করছো, ছাত্র রাজনীতি করতা, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো, আমাদের সরকারকে তোমরা ইয়ে করার চেষ্টা করতেছো, সরকারকে ডিফিট করার চেষ্টা করতেছো, অনলাইনে তোমরা অনেকভাবে চেষ্টা করতেছো, লেখালেখি করতেছো, বলো কি কি করতা ছাত্র জীবনে, কোরিয়াতে কি কি করো, এগুলো বলো। দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।